সুধীমণ্ডলী, এখন আমাদের নির্ধারিত বিষয় একাডেমিক সংগঠক মোহাম্মদ আব্দুল হাই এই শিরোনামে প্রবন্ধ উপস্থাপন। আমি প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাফাত আলম মহোদয়কে আমি প্রবন্ধ উপস্থাপনের অনুরোধ জানাই। শুভ অপরাহ্ন। ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাইয়ের 105তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত দুই আলোচক, বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক এবং সামনে উপবিষ্ট সুধীজন, আমার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাই। আমার এই প্রবন্ধের শিরোনাম এখানে লেখা আছে একাডেমিক সংগঠক মোহাম্মদ আব্দুল হাই, সেটার আরেকটি অংশ আছে, এটাকে উপশিরোনামও বলা যায়। সেটি হচ্ছে একাডেমিক সংগঠক মোহাম্মদ আব্দুল হাই, পাকিস্তান থেকে বাংলাদেশ। আমি এই পাকিস্তান শব্দটিকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছি এবং বাংলাদেশ শব্দটিকেও উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছি, এবং সেটা আমি শুরুতে একটু বলে নেব যে আসলে কেন এই দুই শব্দকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছি। বাংলাদেশের বিদ্যা চর্চা তথা বাংলা ভাষা ও সাহিত্যের যে একাডেমিক চর্চায় আমরা মোহাম্মদ আব্দুল হাইকে একজন পথিকৃৎ ব্যক্তিত্ব হিসেবে পাই। পড়া, পড়ানো, সম্পাদনা, গবেষণা এবং এই সংশ্লিষ্ট বিষয়ে মোহাম্মদ আব্দুল হাইয়ের যে সক্রিয়তা সেটা আমরা দেখবার চেষ্টা করব, এবং আমরা দেখব যে তিনি নিজে যেমন এইসব বিষয়ে খুবই সচেতন এবং সক্রিয় ছিলেন, তেমনি 50 ও 60-এর দশকে একাডেমিক চর্চার একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে তার এই তৎপরতা ওই সময়ে এবং এখনো গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। আব্দুল হাইয়ের অনেক ধরনের তৎপরতা আছে, আমরা এখান থেকে তার একাডেমিক তৎপরতাকেই আসলে বেছে নিয়েছি, এবং তার মধ্য থেকে আমরা একটি নির্দিষ্ট বিষয় যে এই পাকিস্তান ধারণা থেকে এই যে বাংলাদেশ ধারণায় এটা কি অভিযাত্রা নাকি রূপান্তর নাকি এটার পরস্পর সাপেক্ষতা আছে সেটা আমরা দেখবার চেষ্টা করব। এখানে পাকিস্তান বলতে কেবল রাষ্ট্র পাকিস্তানকে বোঝানো হবে না, বরং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার অর্ধযুগ আগে থেকেই যে পাকিস্তান আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সাহিত্যে স্বাতন্ত্র্যবাদী ধারার সৃষ্টি হয়েছিল, 47-এ পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটেছে, এরপর নতুন ধারার সাংস্কৃতিক অভিযাত্রা ঘটেছে, ভাষা প্রশ্ন, ভাষা সংস্কার প্রশ্নের বিভিন্ন বিষয় উত্থাপিত হয়েছে এবং ঢাকা কেন্দ্রিক বাংলা সাহিত্য তার নতুন যাত্রা শুরু করেছে। এই যে অনেকগুলো ঘটনা, এই ঘটনার সমষ্টিকে আমি শনাক্ত করতে চাচ্ছি পাকিস্তান বলে, এবং বাংলাদেশ বলতে আসলে বাংলাদেশ রাষ্ট্রকে বোঝানো হবে না, বরং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার অনিবার্য উপাদান হিসেবে যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, একাডেমিক চর্চা এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক লড়াই, এই যে অনেকগুলো উপাদানের সমষ্টি, সেই সমষ্টিকে আমি আসলে বাংলাদেশ বলবার চেষ্টা করেছি। আর মোহাম্মদ আব্দুল হাইয়ের ক্ষেত্রে এটা আরো স্পষ্ট, যে কারণ বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার 2 বছর আগেই তার অকাল প্রয়াণ ঘটে দুর্ঘটনায়, সেটা নিয়েও অনেক ধরনের প্রশ্ন আছে, আমি সেই আলাপে যাচ্ছি না। এখন প্রথমেই এই ধরনের আলোচনায় যে প্রশ্নটি উত্থাপিত হতে পারে যে 47-এর আগে মোহাম্মদ আব্দুল হাই কি পাকিস্তান সমর্থক ছিলেন, এরকম একটা প্রশ্ন হতে পারে, এবং এটার উত্তরটা খুব সহজ, যে ওই সময়ে বঙ্গপ্রদেশে বসবাসকারী অপরাপর সচেতন শিক্ষিত মুসলমান বাংলা ভাষীর মতো মোহাম্মদ আব্দুল হাইও পাকিস্তান ধারণার সমর্থক ছিলেন। এই পর্যন্ত আমাদের উত্তরটা বেশ আরামদায়ক, কিন্তু যখন প্রশ্নটা উত্থাপিত হয় যে 47-এর পরে, বিশেষত 52-র পরেও কি তিনি পাকিস্তান ধারণার মধ্যে অবস্থান করেছেন, তখনই আসলে উত্তরের মাত্রাগত বৈচিত্র্য তৈরি হয় এবং একাধিক সমীকরণ দিয়ে আসলে তখন সেই পার্টগুলো তৈরি হয়। এবং আমরা দেখি যে 71 পরবর্তী বাস্তবতায় অনেক ক্ষেত্রে রাষ্ট্র পাকিস্তান বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের প্রতিবাদ প্রতিরোধের সহজাত স্বাভাবিক ও অনিবার্য তৎপরতাকে এক সময়ের বহু কাঙ্ক্ষিত
পাকিস্তান ধারণার সঙ্গে একাকার করে ফেলা হয়। তো বর্তমান আজকের আলোচনার প্রশ্ন এবং লক্ষ্য হচ্ছে সমসাময়িক অন্যদের মতো মোহাম্মদ আব্দুল হাইয়ের ক্ষেত্রে পাকিস্তান ধারণার সঙ্গে বাংলাদেশ ধারণা কি সম্পূর্ণত বিরোধমূলক নাকি পরস্পর সাপেক্ষ। এবং আমরা যখন দেখি যে 47-এর পরে অব্যবহিত পরে যে সাহিত্য সৃষ্টি হচ্ছে, বাংলা সাহিত্য, অনেক সাহিত্য সমালোচক বিশেষত হুমায়ুন আজাদ সেটাকে এক নিমিষেই বলে দেন পাকিস্তানবাদী সাহিত্য। কিন্তু আমি মনে করি যে এই পরিচিহ্নায়ন একমাত্রিক। উক্ত সময় পর্বে রচিত সাহিত্যে বহু আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে প্রাপ্ত পাকিস্তানের প্রতি মুগ্ধতা ও প্রত্যাশার উপস্থিতি পাওয়া যায়, কিন্তু সে সাহিত্য বাংলা সাহিত্যই। ওই সাহিত্য ধারার উত্তরাধিকার বর্তমান বাংলাদেশের সাহিত্য। তাই বাংলাদেশের সাহিত্যের ইতিহাসের হিসাব যে 1947 সাল থেকে শুরু হয়, এ নিয়ে কোনো পর্বেই কোনো দ্বিমত দেখা যায় না। 1947 বাংলাদেশের অপর বিবিধ বিষয়ের মতো সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও একটি দিক চিহ্নিত সময়। অখণ্ড বাংলাদেশ ধারণা যেমন এই ঘটনাক্রমের মধ্য দিয়ে পরিবর্তিত হয়, তেমনি সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ঘটে গুণগত পরিবর্তন। ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে এরপর দুই যুগের যে অভিযাত্রা, তারই উত্তরাধিকার 1971 পরবর্তী স্বাধীন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ধারা। 1971 সালে এই জনাঞ্চলে রাজনৈতিকভাবে রাষ্ট্র হিসেবে বর্জিত হয় পাকিস্তান, কিন্তু ঢাকাকে কেন্দ্র করে বিকশিত দুই যুগের পূর্ব পাকিস্তানি বাংলা সাহিত্য সংস্কৃতি পরম্পরাগত কারণে স্বাধীন বাংলাদেশের সাদরে গৃহীত হয়েছে। এই গ্রহণে কোনো বিরোধ তৈরি হয়নি। এবার আমরা মোহাম্মদ আব্দুল হাইয়ের যে একাডেমিক সক্রিয়তা, তৎপরতা, সেটা বুঝবার চেষ্টা করবো। এবং আমি বলছি যে 24 বছরের যে পাকিস্তান 47 থেকে 71, এর মধ্যে 20 বছর অর্থাৎ 1949 সাল, যেটাকে বাংলা ও সংস্কৃত বিভাগের যোগদান মোহাম্মদ আব্দুল হাইয়ের, ওই সময় থেকে তার মৃত্যু পর্যন্ত 69 সাল পর্যন্ত, এই 20 বছরকে আমরা বলতে পারি মোহাম্মদ আব্দুল হাইয়ের একাডেমিক সক্রিয়তার কাল। এবং তার জীবনীকার আজহারউদ্দিন খান, মনসুর মুসা, মোহাম্মদ আব্দুল হাই রচনাবলীর সম্পাদক হুমায়ুন আজাদ, মোহাম্মদ আব্দুল হাইকে নিয়ে অন্তত দুটো স্মারক গ্রন্থ আমার সংগ্রহে আছে, সেখানে দেখেছি। সেখান থেকে আমরা যে একটা দীর্ঘ তালিকা পাই, সেখানে আমরা দেখব যে নানা বিষয়ের সঙ্গে মোহাম্মদ আব্দুল হাই যুক্ত ছিলেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন, বাংলা একাডেমির কার্যনির্বাহক সমিতির সদস্য ছিলেন, কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালনা সভা ও কার্যনির্বাহক সমিতির সদস্য ছিলেন, কেন্দ্রীয় লেখক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহক সমিতির সদস্য ছিলেন। এই লেখক সংঘ নিয়েও নিশ্চয়ই আলাদাভাবে বলবো। এরপর তিনি আন্তর্জাতিক PEN ক্লাবের সদস্য ছিলেন, ইস্ট পাকিস্তান স্কুল টেক্সট বুক বোর্ডের উপদেষ্টা সদস্য ছিলেন। ওই সময় যে দাউদ এবং আদম যে সাহিত্য পুরস্কার দেওয়া হতো, তার উপদেষ্টা সমিতির সদস্য ছিলেন, ঢাকা মিউজিয়াম কমিটির সদস্য ছিলেন। এরকম অনেক একাডেমিক সংযুক্তি তার ছিল। তার আরো কিছু বিষয়ের অবতারণা করতে চাই। যেমন তিনি মানবেন্দ্রনাথের লেখা দ্য হিস্ট্রিক্যাল রোল অফ ইসলাম বইয়ের অনুবাদ হিসেবে তিনি লিখছেন ইসলামের ঐতিহাসিক অবদান। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডি যে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তিনি ইংল্যান্ড যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন 1954 সালে, এবং যে দায়িত্ব তিনি আমৃত্যু পালন করেছেন। তিনি বাংলা বিভাগ থেকে যে সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয় সেটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেটা সম্পাদনা করেছেন। রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন 1961-তে। করাচির জামাইয়া মিল্লায়ায় সেমিনার হলে প্রবন্ধ পাঠ করেছেন, ইকবাল একাডেমিতে বক্তৃতা দিয়েছেন, বাংলা ভাষা ও সাহিত্য সপ্তাহের আয়োজন করেছেন, বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা সংস্কার উপসংঘের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বাংলা ভাষা সংস্কার সরলীকরণ কমিটির সদস্য ছিলেন। রেডিওতে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে যে 18 জন বুদ্ধিজীবীর বিবৃতি প্রদান করা হয়েছিল 1967 সালে, তিনি তাদের একজন ছিলেন। এবং ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা ভাষা সংস্কার সরলীকরণ কমিটির সদস্য ছিলেন, কিন্তু সব মতামতের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেননি। তিনি আবার ভিন্ন মত পোষক টিকাও প্রদান করেছিলেন। এরকম অনেকগুলো ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এবং এই যে সংযুক্তি, সক্রিয়তা, তৎপরতা, এইসব ঘটনাপুঞ্জ থেকে আসলে কোনগুলো পাকিস্তানবাদী আর কোনগুলো পাকিস্তান বিরোধী তা ঠিক
মানে আলাদা করা যায় না এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। কারণ স্বয়ং মোহাম্মদ আব্দুল হাই কোনো পরস্পর বিরোধী বাইনারি অবস্থান থেকে আসলে এতগুলো বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন না। পাকিস্তানের স্বতন্ত্র ভৌগোলিক পরিচয়ে অপর ভাষাভাষী জনগোষ্ঠীর মতো পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রীয় রাজনৈতিক বাস্তবতার মধ্যে অবস্থান করেই তিনি এই সক্রিয়তা অব্যাহত রাখেন। পাকিস্তানের মতো একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে নিজ ভাষা সাহিত্য সংস্কৃতির উৎকর্ষ সাধনের জন্য তার এ ধরনের সক্রিয়তা ছাড়া হয়তো আর কোনো উপায়ও ছিল না। ফলে তার নিজের জনাঞ্চলের বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ, গবেষণা, বাংলা ভাষা বিরোধী সরকারি তৎপরতার বিরুদ্ধে অবস্থান গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার বা বৃহত্তর অর্থে পাকিস্তান ধারণা থেকে সরে আসার কোনো প্রয়োজন পড়ে না তার। বরং একাডেমিক কর্তব্য জ্ঞান থেকে তিনি সরকারি এসব সিদ্ধান্তের বিষয়ে প্রতিবাদী ভূমিকা পালন করেছেন এবং যেটা আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন তার গুরুত্বপূর্ণ দুটো লেখায় এই ব্যাপারে আরো বিস্তর আলোচনা আছে, যে মূলত 60-এর দশকের রাষ্ট্র জনতার মধ্যকার ক্ষমতা কাঠামোর সম্পর্ক সূত্রে সরকারের বিভিন্ন অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ ও প্রতিরোধের পরিসর তৈরি হয়েছিল। মোহাম্মদ আব্দুল হাইয়ের একাডেমিক ভূমিকাকে 60-এর দশকের বিশেষ পরিসরে স্থাপন করলে এর মধ্যে মাত্রাগত বৈচিত্র্য তৈরি হয়। তার একাডেমিক কাজগুলো বিবেচিত হতে থাকে রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা হিসেবে, অর্থাৎ এখানে সময় ও পরিপার্শ্বের অনুষঙ্গ গুরুত্বপূর্ণ। অনেকগুলো ঘটনা থেকে আমি একই বছরে 4টি ঘটনাকে পাশাপাশি রাখতে চাই, তারপর আমরা বুঝবো যে আসলে এগুলো পরস্পর বিরোধী কিনা। যেমন 1967 সালে পূর্ব পাকিস্তানি স্কুল টেক্সট বোর্ডের যে বাংলা প্রতিবর্ণীকরণ বিধি প্রণয়ন সংক্রান্ত একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল, সেখানে মোহাম্মদ আব্দুল হাই দায়িত্ব পালন করেছেন। একই বছর 28শে মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বাংলা ভাষা সংস্কার ও সরলীকরণ কমিটির সদস্য ছিলেন। আবার 25শে জুন পাকিস্তান বেতার থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় সংবাদপত্রে যে 18 জন বুদ্ধিজীবী বিবৃতি প্রদান করা হয় তিনি তাদের একজন ছিলেন। এরপর চতুর্থ ঘটনাটা হচ্ছে 17 এবং 18 জুলাই লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সাইক্লিং ফেডারেশনের সভায় তিনি পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান শৌখিন সাইকেল পরিচালনা সংসদের সাম্মানিক সভাপতি। এই যে উল্লেখিত 4টি ঘটনা, তার মধ্যে একটা হচ্ছে টেক্সট বোর্ডের সদস্য, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা ভাষা সংস্কার, এইটার পরে যখন আবার রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে যে সরকারি অবস্থান তার বিরুদ্ধে তিনি অবস্থান নিচ্ছেন, সেটাকে একটু ভিন্ন রকম মনে হয়। কিন্তু ঠিক তারপরে যখন আবার তিনি লাহোরে চলে যাচ্ছেন সাইক্লিং ফেডারেশনের প্রতিনিধি হিসেবে, তখন সেটা মনে হয় যে একটু অদ্ভুত মনে হয়। কিন্তু আসলে আমাদের বিবেচনায় যে এই ঘটনাগুলো আসলে কোনোটাই পরস্পর বিরোধী নয়, বরং এই ঘটনাগুলো বিরোধহীনভাবে আব্দুল হাইয়ের জীবনে ঘটেছে, ওই কালের বাস্তবতার ভেতরে স্বাভাবিকভাবে ঘটেছে। যে কোনো ঘটনা মূলত বাস্তবতার পাটাতনেই সৃজিত হয়, ভবিষ্যতে তা ভুল বা ঠিক যেভাবেই প্রমাণিত হোক না কেন। ফলে এই বিবেচনায় আমরা সাংগঠনিক তৎপরতার দিক থেকে মোহাম্মদ আব্দুল হাইকে একজন বাস্তববাদী বা প্র্যাগমেটিক মানুষ হিসেবে দেখব। আমার এখনকার পয়েন্ট হচ্ছে যে রাষ্ট্রভাষা আন্দোলনে মোহাম্মদ আব্দুল হাইয়ের ভূমিকা কি ছিল। তার জীবনীকার আজহারউদ্দিন বলছেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে আন্দোলন হয়েছিল তার সঙ্গে মোহাম্মদ আব্দুল হাই জড়িত ছিলেন। এবং মোহাম্মদ আব্দুল হাই কেন, ওই সময়ের যারা 40-এর দশকে পাকিস্তান আন্দোলন করেছিলেন, আমি যদি সেটাকে একটা সেট বলি, এই পুরো সেটটাই আসলে 47-48 সালে যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেখানে এই সেটটি আসলে কাজ করেছে। যারা আসলে পাকিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, বাংলাভাষী সচেতন মুসলমান, তারাই কিন্তু আসলে এই রাষ্ট্রভাষা আন্দোলনের সক্রিয়তা দেখিয়েছেন। ফলে মোহাম্মদ আব্দুল হাই সেখানে সক্রিয়তা দেখাতেই পারেন। যদিও মোহাম্মদ আজম জানিয়েছেন যে, কোট করছি, ভাষা আন্দোলনের সময় মোহাম্মদ আব্দুল হাই ইংল্যান্ডে ছিলেন, আর ফিরে আসার পরেও এ ব্যাপারে অন্তত লিখিত আকারে কোনো উল্লেখযোগ্য লিপ্ততা দেখান, উদ্ধৃতি শেষ। কিন্তু তারপরও আজহারউদ্দিনের মন্তব্য থেকে আমরা এইটুকু ধারণা করতে পারি যে প্রথম পর্বের যে ভাষা আন্দোলন 47-48-এ, সেখানে মোহাম্মদ আব্দুল হাইয়ের সমর্থন ছিল। তবে এই সমর্থন এবং পাকিস্তান রাষ্ট্র ধারণার মধ্যে আসলে কোনো বিরোধ ছিল না, বরং পূর্ব বাংলা স্বতন্ত্র বাংলা ভাষা তথা মুসলমানি উপাদানকে স্বীকার করে নেওয়া সংস্কারমূলক বাংলাকেই রাষ্ট্রভাষার পক্ষে ছিল ওই গোষ্ঠীর সমর্থন। মোহাম্মদ আব্দুল হাইয়ের অবশ্যই ভাষা চিন্তার মধ্যে এক ধরনের সমন্বয় বোধ ছিল।
ফলে যে চিরায়ত বাংলা বা অখণ্ড বাংলার যে ধারণা বা হিন্দু মুসলমানের সমন্বিত বাংলার যে ধারণা, এই কথা ভেবে আসলে প্রথম পর্বের রাষ্ট্রভাষা উত্থাপিত হয়নি। আমরা মোহাম্মদ আব্দুল হাই থেকে একটু পড়তে চাই, তার একটি প্রবন্ধ আছে আমাদের ভাষা ও সাহিত্য, এটা সাহিত্য সংস্কৃতি বইয়ে আছে। তিনি বলছেন, কোট করছি, আমরা যখন পাকিস্তান অর্জনে সফলকাম হয়েছি তখন পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ বাংলা ভাষা ও সাহিত্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। তিনি আরেকটু পরে বলছেন, পাকিস্তান রাষ্ট্রের উন্নতির সঙ্গে পূর্ব পাকিস্তানের বাংলা সাহিত্য ধীরে ধীরে পাকিস্তানি ছাপ বহন করবে। ফলে এই পাকিস্তান সৃষ্টি, উদ্ধৃতি শেষ, পাকিস্তান সৃষ্টি পরবর্তী বাস্তবতায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রয়োজন থেকে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে পাকিস্তানি আদর্শের পরিসরে যারা দাবি করেছিলেন তাদের সঙ্গে মোহাম্মদ আব্দুল হাইয়ের একাডেমিক কর্মসংযুক্তির বড় ধরনের বিরোধ দেখা যায় না। এবার আমরা একাডেমিক তৎপরতার দিক থেকে যে তিনি বিভিন্ন পত্রিকা এবং বই সম্পাদনা করেছেন সে ব্যাপারে একটু বলতে চাই। মোহাম্মদ আব্দুল হাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একাডেমিক অবদান হলো বাংলা ও সংস্কৃতি বিভাগ থেকে বাংলা বিদ্যা চর্চার গবেষণা পত্রিকা সাহিত্য পত্রিকার প্রকাশ ও সম্পাদনা, যেটা 1957 সাল থেকে শুরু হয়। এবং এই পত্রিকা প্রকাশের পর আসলে পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম বাংলায় উভয় জায়গায় খুবই সমাদৃত হয়েছিল, প্রশংসিত হয়েছিল এবং অনেকেই বলেছেন যে এটা আসলে প্রথম বাংলা ভাষার, বাংলা বিদ্যা চর্চার প্রথম একাডেমিক গবেষণামূলক পত্রিকা। এই পত্রিকার উদ্দেশ্য সম্পর্কে শুরুর বেশ কয়েকটি সংখ্যায় সাহিত্য পত্রিকার সম্পর্কে জ্ঞাতব্য বলে একটা অংশ উল্লেখ করা থাকতো। সেখানে উল্লেখ করা হয়, কোট করছি, সাহিত্য পত্রিকায় বাংলা ভাষা ও সাহিত্য এবং এদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক লেখা থাকবে। যারা এই উদ্দেশ্যে আত্মনিয়োগ করেছেন তাদের শ্রেষ্ঠ রচনা এই পত্রিকায় গৃহীত হবে। উদ্ধৃতি শেষ। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি বলছেন এ দেশের ইতিহাস ও সংস্কৃতি, এ দেশ বলতে আসলে পূর্ব পাকিস্তানকে নির্দেশ করা হচ্ছে, যা বর্তমানের বাংলাদেশ। এবং এই পত্রিকাটি উল্লেখ করা প্রয়োজন, এই পত্রিকাটি যখন প্রকাশিত হয় সেখানে উল্লেখ করা হয়েছে কৃতজ্ঞতা স্বীকার অংশে যে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতার মাধ্যমেই এই পত্রিকাটি প্রকাশিত হয়। মানে একদম পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকার না, কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের অর্থেই আসলে এই সাহিত্য পত্রিকা প্রকাশ শুরু হয় এবং সেটা কৃতজ্ঞতা স্বীকার অংশে বিস্তারিত আছে, আমি টিকায় দিয়েছি। মোহাম্মদ আব্দুল হাই এর সম্পাদনায় সাহিত্য পত্রিকায় যেসব গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, বিশেষ করে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকে আবিষ্কার ও নতুন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করার যে বিষয়গুলো বড় জায়গা জুড়ে আছে, সেগুলোর বিষয় বক্তব্য পূর্ব পাকিস্তান সাপেক্ষ, কেবল অখণ্ড বঙ্গ বা বাংলা সাপেক্ষ নয়। এটা যদি আমরা সাহিত্য পত্রিকার ওই সময়ের সূচিপত্র দেখি, প্রবন্ধগুলো পড়ি, তাহলে এটা স্পষ্টই আমরা বুঝতে পারি। কারণ 47 পূর্ববর্তী অখণ্ড বাংলার কাল পরিসরে পূর্ব পাকিস্তান অংশের যে বিষয়গুলো ছিল আলোচনার বাইরে, পাঠকের কাছে অনালোকিত, সেগুলোই প্রাতিষ্ঠানিক পদ্ধতির মধ্য দিয়ে মোহাম্মদ আব্দুল হাই একাডেমিক পরিসরে উপস্থাপন করেন। ফলে এই প্রবণতা 40-এর দশকের সৃষ্ট পাকিস্তান ধারণা থেকে দূরবর্তী নয়, বরং অনুগামী। স্বাতন্ত্র্যবাদী ধারার বাংলা সাহিত্যের উদ্যোক্তাদের কথা ছিল, আমি কোট করছি, যে বাংলা সাহিত্য জাতীয় সাহিত্য নয়। মানে মোহাম্মদ আব্দুল হক বলে একজন প্রাবন্ধিক বলছেন, যেটা হুমায়ুন আজাদের বইয়ে আছে, বলছেন যে বাংলা সাহিত্য জাতীয় সাহিত্য নয়, হিন্দু সাহিত্য। মুসলমানের সাহিত্য মুসলমানকে রচনা করিতে হইবে। উদ্ধৃতি শেষ। 1942 সালে আবুল মুসর আহমদ তার সাহিত্যের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য প্রবন্ধে বলেন যে রাজনীতিতে পাকিস্তান সম্ভব অসম্ভব ও আবশ্যক অনাবশ্যক দুই হতে পারে, কিন্তু সাহিত্যে পাকিস্তান শুধু সম্ভব নয়, স্বাভাবিক এবং দরকারি। বাঙালি মুসলমানদের যে ভাষায় সাহিত্য চর্চা করা উচিত তিনি তার স্বাতন্ত্র্য সম্পর্কে বলেন, কোট, সেটা হবে বাঙালি মুসলমানের মাতৃভাষা, হিন্দুর মাতৃভাষা নয়। কোট শেষ। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সম্ভাব্য পাকিস্তানে বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির একটি স্বাতন্ত্র্যমূলক পরিচয় নির্ধারণের প্রচেষ্টা লক্ষ্য করা যায়। এই আন্দোলন সূচনার 2 দশক পরে সম্ভাব্য থেকে সম্ভবপর পাকিস্তান রাষ্ট্রের আওতায় মোহাম্মদ আব্দুল হাই তার একাডেমিক সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে সেই ওই যে স্বাভাবিক ও দরকারি সেই কাজটি তিনি আসলে বাস্তবায়ন করেছেন।
একাডেমিক প্রয়োজনে মোহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যের বেশ কিছু ক্লাসিক বই সম্পাদনা করেছেন এবং ঢাকা থেকে প্রকাশ করেছেন। আসলে তাকে করতে হয়েছে, কারণ তার শিক্ষাদান পর্বে বাংলা বিভাগের পাঠ্যক্রমভুক্ত বইয়ের জন্য, বিশেষত প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বইয়ের জন্য অনেকটা নির্ভরশীল থাকতে হয় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বইয়ের উপর। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠীর ভারত বিরোধী অবস্থান, বিশেষত 1965 সালের পাক ভারত যুদ্ধের পর যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, তাতে পশ্চিমবঙ্গের বই ঢাকায় দুর্লভ হয়ে দাঁড়ায়। এবং তিনি 1966 সালেও আজহারউদ্দিনকে এক চিঠিতে লিখছেন, তিনি বলছেন, আমরা তো দুই দেশের কালো মেঘের পূর্ব পর্যন্ত আপনাদের ওধারের বই পুস্তক পেতাম, এখন পাইনে, মানে 1965 সালের পর পাচ্ছেন না। এরপর বলছেন, আমাদের এ ধারের কোনো বই তো আপনাদের ওধারে নেওয়া হতো না। অর্থাৎ ঢাকার বই পশ্চিমবঙ্গে যেত না, কিন্তু পশ্চিমবঙ্গের বই ঢাকায় আসতো, কিন্তু 65 সালের পর সেটাও আর আসছে না। আমরা এত বছর পরে এসে এখনো সেই সংকটের মধ্যে আছি। আমরা পশ্চিমবঙ্গের অনেক বইয়ের পাঠক, কিন্তু আমাদের বই সেভাবে সেখানে যাচ্ছে না। এবং একটা বইমেলা হচ্ছে, শুনলাম যে বাংলাদেশের অংশগ্রহণ এবার নাই। তো ওই সংকটটা ছিল। কিন্তু তিনি যে সময় আসলে এই কাজগুলো করছেন, বাংলা ভাষা সাহিত্যের বইয়ের অভাব মোচনের যে জন্য বই প্রকাশ করছেন, সেটিও আসলে পাকিস্তান পর্বের ওই বিরুদ্ধ পরিবেশে সহজ ছিল না। তাই বুদ্ধিমত্তা ও খানিকটা কৌশলের আশ্রয় নিয়ে তিনি, আমি সচেতনভাবে বলছি, আশ্রয় নিয়ে তিনি হিন্দু চিহ্ন এড়িয়ে, মানে যে বইগুলোর মধ্যে হিন্দু চিহ্ন আছে সেই বিষয়গুলোকে একটু এড়িয়ে তিনি বেশ কিছু বই সম্পাদনা করেন। যেমন বলছি, যেমন বৈষ্ণব পদাবলীর সঙ্গে আরো কিছু পদাবলী সাহিত্যে সংযোজন ঘটিয়ে আহমদ শরীফের সঙ্গে তিনি প্রকাশ করেন মধ্যযুগের বাংলা গীতি কবিতা। এরপর পাক ভারত যুদ্ধের পর তিনি আনোয়ার পাশার সঙ্গে যৌথ সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তনকে বড়ো চণ্ডীদাসের কাব্য নামে প্রকাশ করেন। চণ্ডীমঙ্গল কাব্যের একাংশকে তিনি কালকেতু উপাখ্যান নামে প্রকাশ করেন। অন্নদা মঙ্গল কাব্যের একাংশকে তিনি মানসিংহ ভবানন্দ উপাখ্যান নামে প্রকাশ করেন, কারণ ওই বিরুদ্ধ পরিবেশে এছাড়া তার হয়তো আর কোনো উপায় ছিল না। ফলে এই আরো বেশ কিছু দরকারি বই সম্পাদনা করেছেন। ফলে এই বিষয়গুলোকে আমরা আব্দুল হাইয়ের একাডেমিক দক্ষতা হিসেবে বিবেচনা করতে পারি। তার আরেকটা বিষয় হচ্ছে, তিনি বেশ কয়েকজন পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক ছিলেন। আমার হিসাব মতে, আমি নিয়ে কিছুটা কাজও করেছি, যে 5 জন গবেষক তার জীবৎকালে ডিগ্রি প্রাপ্ত হন এবং আরো কয়েকজন গবেষক কাজ করছিলেন, কিন্তু তার অকাল প্রয়াণের কারণে তিনি তাদের গবেষণা দেখে যেতে পারেননি। আব্দুল হাইয়ের গবেষকদের গবেষণার বিষয় ও ক্ষেত্রের পরিসীমার বড় জায়গা জুড়ে অবস্থান করে ভৌগোলিক দিক থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ধর্মীয় পরিচয়ের দিক থেকে মুসলমান জনগোষ্ঠী। আমি যদি ওই 5 জনের পিএইচডি গবেষণার বিষয়টা একটু বলি, তাহলে বুঝতে পারবো যে তাদের বিষয়টা আসলে কেমন ছিল। যেমন নীলিমা ইব্রাহিমের বিষয় ছিল সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় 19বিংশ শতাব্দীর বাংলা নাটক। এটিএম আনিসুজ্জামান, তার বিষয় ছিল ইংরেজ আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা, যেটা মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য নামে বই আছে। গোলাম সাকলায়েনের বিষয় বাংলায় মর্সিয়া সাহিত্য। আহমদ শরীফের বিষয় সৈয়দ সুলতান, তার কর্ম ও সময়। মোহাম্মদ মনিরুজ্জামানের বিষয় আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক। ফলে অন্তত 5টির মধ্যে 4টিকে আমরা বলতে পারি যে পূর্ব পাকিস্তান সাপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই গবেষণা পরিচালিত হয়েছে। 1971 সালে পূর্ব পাকিস্তানের নামটি পরিবর্তিত হয়ে বাংলাদেশ হলেও গবেষণা ধারায় আমূল পরিবর্তন হয়নি, বরং রক্ষিত হয়েছে পরম্পরা। ফলে যেসব ধারণার সমন্বয় ও কার্যকারণগত অনিবার্যতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ, একাডেমিক অনুষঙ্গ যদি সেগুলো একটি উপাদান হয়ে থাকে, তাহলে পাকিস্তান ধারণা আর বাংলাদেশ ধারণা সম্পূর্ণত বিরোধমূলক এরকম মনে হয় না, বরং দেখা যায় অনেকটা পরম্পরা বাহিত। অন্তত মোহাম্মদ আব্দুল হাই পাঠপূর্বক এই মন্তব্য আমরা করছি। এবার আমরা তার একটু সাংস্কৃতিক সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে একটু বলতে চাই। 60-এর দশকের আইয়ুবী সামরিক শাসনের কালে পূর্ব পাকিস্তানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি অর্জন করে রাজনৈতিক মাত্রা। এক রাষ্ট্রের 2 অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং সামরিক শাসনের ফলে অবরুদ্ধ রাজনৈতিক বাস্তবতা এই মাত্রা নির্মাণে ভূমিকা পালন করে। 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 100তম জন্মবার্ষিকী আয়োজনকে কেন্দ্র করে সরকার ও বাংলাভাষী সচেতন বুদ্ধিজীবী মহল বিরোধমূলক অবস্থায় উপনীত হয়।
মোহাম্মদ আব্দুল হাই ছিলেন রবীন্দ্র বিরোধী সরকারি সিদ্ধান্তের বিপক্ষে। সরকারি বিভিন্ন বাধাকে অতিক্রম করে পূর্ব পাকিস্তানের একদল বুদ্ধিজীবীদের তৎপরতায় 24শে মে থেকে 27শে মে পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় রবীন্দ্র জন্ম শতবার্ষিকী আয়োজন, এবং 25শে মে তারিখে যে সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে মোহাম্মদ আব্দুল হাই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, এবং এর প্রস্তুতি সভা হিসেবেও তার যে দপ্তর কক্ষ, বাংলা বিভাগের অধ্যক্ষের দপ্তর, সেটি তিনি ব্যবহার করেছিলেন। এই যে তৎপরতা, এটি কেবল রবীন্দ্র অনুরাগের বিষয় নয়, বরং তৎকালীন সামূহিক রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে নীতিগত অবস্থান, এবং যে অবস্থানটা যে কোনো রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আসলে প্রগতিশীল শক্তি এই অবস্থানটি গ্রহণ করে। এখানে মোহাম্মদ আব্দুল হাই তার বিচক্ষণতা ও সাহসিকতা দিয়ে সেই নৈতিক ভূমিকা পালন করেছেন। মোহাম্মদ আব্দুল হাইয়ের একাডেমিক সাংগঠনিক তৎপরতার একটি সফল দৃষ্টান্ত হচ্ছে 1963 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগ কর্তৃক বাংলা ভাষা ও সাহিত্য সপ্তাহের আয়োজন। বিভাগের তৎকালীন অধ্যক্ষ হিসেবে তিনি এই ভাষা ও সাহিত্য সপ্তাহের আয়োজনে নেতৃত্ব সূচক ভূমিকা পালন করেছিলেন, এবং এটা তখন ঢাকায় একটা সাড়া জাগানো অনুষ্ঠান ছিল। তবে বাংলা ভাষা ও সাহিত্য সপ্তাহ নিছক একটি অনুষ্ঠান মাত্র ছিল না। এই আয়োজনে বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি কেবল অনুরাগই প্রকাশিত হয়নি, বরং পাকিস্তানের শিক্ষিত বাংলা ভাষীদের মধ্যে আত্মপরিচয় সম্পর্কে একটা দৃশ্যমান সচেতনতার পরিচয় পাওয়া যায়। এই আয়োজনের মধ্যে যে প্রতিবাদী চেতনা ক্রিয়াশীল ছিল, তার ভেতরে থেকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাংলাভাষী জনতার বৃহত্তর গণ আন্দোলনের ভবিষ্যৎ ইঙ্গিত আবিষ্কার করা অসম্ভব নয়। একটি বিভাগ তথা একটা বিভাগের অনুষ্ঠান হলেও এটার আবেদন ছিল সামূহিক এবং অনেকখানি জাতীয়, এবং মোহাম্মদ আব্দুল হাইয়ের ভাষণেও সেগুলো স্পষ্ট হয়ে আছে। মোহাম্মদ আব্দুল হাই গবেষণা প্রকাশনার সঙ্গে সঙ্গে তার বিভাগের ছাত্ররা যাতে একাডেমিকভাবে ভালো করে, অর্থাৎ কর্মজীবনেও যাতে ভালো করে, সে ব্যাপারেও তিনি সচেতন ছিলেন। তিনি তার বক্তৃতায় উল্লেখ করছেন যে, বড় উদ্ধৃতি থেকে আমি একটু পড়ছি, অদূর ভবিষ্যতে প্রদেশে যতই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক না কেন, তাদের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক সরবরাহের ভার থাকবে আমাদেরই বাংলা বিভাগের ওপর। এই আশাবাদ তার ছিল। এবং তিনি আরো সুস্পষ্ট দুটি পরিকল্পনার কথা বলেছেন। তিনি বাংলা সাহিত্যের একটা পূর্ণাঙ্গ ইতিহাস প্রণয়নের পরিকল্পনা করেছিলেন, যেটা কেমব্রিজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আদলে কয়েক খণ্ডে। তার আরেকটি পরিকল্পনা ছিল যে পূর্ব পাকিস্তানের বিভিন্ন উপভাষার বিজ্ঞান ভিত্তিক জরিপ সাধন। প্রথম পরিকল্পনাটি এখনো বাস্তবায়িত হয়নি, যদিও ওই পরিকল্পনার আগে 1956 সালে তিনি এবং সৈয়দ আলী হাসান একটি বই প্রকাশ করেছিলেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামে, সেই নিয়ে আমরা একটু পরে বলছি। সেখানে কিছুটা চেষ্টা আছে, কিন্তু বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস এখন পর্যন্ত রচিত হয়নি। কারণ কি? কারণ হচ্ছে বাংলা সাহিত্যের যে পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হতে হলে বাংলাদেশের সাহিত্য সেখানে যুক্ত হতে হবে, কিন্তু আমরা দেখি যে সবসময় সেটা একটা খণ্ডিতভাবে তৈরি হয়ে থাকে। বাংলা সাহিত্যের মূল ইতিহাসে অনেক সময় বাংলাদেশের সাহিত্য অর্থাৎ 47 পরবর্তী সাহিত্য উপেক্ষিত হয়। ফলে মোহাম্মদ আব্দুল হাই আসলে এই পূর্ণাঙ্গ ইতিহাস রচনার একটা প্রণোদনা অনুভব করেছিলেন, পরিকল্পনা করেছিলেন। তার যে দ্বিতীয় পরিকল্পনা, যে উপভাষার বিজ্ঞান ভিত্তিক জরিপ সাধন, সেটাও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে 1965 সালে যে মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় বাংলা একাডেমি থেকে পূর্ব পাকিস্তানি আঞ্চলিক ভাষার অভিধান প্রণীত হয়, যেটা বর্তমান নাম হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, সেখানেও মোহাম্মদ আব্দুল হাইয়ের এই প্রত্যাশার প্রতিফলন আছে। মোহাম্মদ আব্দুল হাই এছাড়াও স্কুল পাঠ্য অনেক বই রচনা করেছেন, বিদেশিদের ইংরেজি বাংলা শেখানোর জন্য তিনি বই রচনা করেছেন। এইসব কিছুকে আমরা তার একাডেমিক তৎপরতার অংশ বলে মনে করছি। এবার আমি ওই মোহাম্মদ আব্দুল হাইয়ের যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যে বইটি, সে নিয়ে একটু কথা বলতে চাই, যেটি 1956 সালে প্রকাশিত হয়, এবং এই বইয়ে বাংলা সাহিত্যের মুসলমান লেখকরা অনেকখানি জায়গা পেয়ে যান, যারা ছিলেন অখণ্ড বাংলা সাহিত্যের ইতিহাসে কম আলোচিত বা অনালোকিত। এবং ওইখানে উল্লেখ করা হয়েছে বইটি লেখা হয়েছিল পাকিস্তান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী। এই বইয়ের একটি অধ্যায়ের নাম হচ্ছে ইসলামী সাহিত্য। স্বাভাবিক বিচারে সাহিত্যে ওইসব মুসলমান লেখকদের অবদান ও কৃতিত্ব অনুপাতে বেশি জায়গা পাওয়ার বিষয়টি ভারসাম্যের অভাব বলে মনে হতে পারে। তবে এখানে বাংলা সাহিত্যের অপূর্ণাঙ্গতার দায়মোচনের চেষ্টা আছে, এবং এখানে আমরা দেখব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বাঙালি লেখকদের একটা সমাবেশ ঘটানো হয়েছে,
এবং রবীন্দ্র যুগ বলে যে অধ্যায়টি আছে সেখানে আমরা দেখবো যে অন্তত 43 জন মুসলমান লেখকের উপস্থিতি আছে। এবং মোহাম্মদ আব্দুল হাইয়ের সম্পাদনায় যে সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয় সেখানেও এই বইয়ের বিজ্ঞাপন দেওয়া হতো। সেখানে বলা হতো এরকম যে আধুনিক যুগের মুসলিম লেখকদের সাহিত্য সাধনা সম্পর্কিত একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ। মুসলমান লেখকের এই আধিক্য সম্পর্কে হুমায়ুন আজাদ অর্থাৎ মোহাম্মদ আব্দুল হাই রচনাবলীর সম্পাদক তিনি লিখছেন যে মোহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যের পাকিস্তানি ইতিহাস না লিখে লেখেন প্রধানত মুসলমান লেখকদের ইতিহাস। এখন এই হুমায়ুন আজাদের এই ব্যাখ্যা পড়ে এই ধারণা জন্মানো অসম্ভব নয় যে বাংলা সাহিত্যের পাকিস্তানি ইতিহাস লেখা প্রশংসনীয় নয়, কিন্তু মুসলমানের ইতিহাস লেখা কম নিন্দনীয়, মানে একটু ভালো আর কি। কিন্তু এ কথা অস্বীকার করবার উপায় নেই যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে বাদ পড়া বা কম আলোচিত মুসলমান লেখকরা কোনোভাবেই বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান পেতেন না। তাই বাংলা সাহিত্যের পাকিস্তানি ইতিহাস আর মুসলমান লেখকদের ইতিহাস লেখাকে আলাদা করে আব্দুল হাইকে বাঁচানোর সুযোগ থাকে না। এই বাঁচানোটাকে আমি কোট আন কোটের মধ্যে রেখেছি, কারণ আসলে তিনি নিজেও এইভাবে বাঁচার প্রত্যাশা করেননি। কারণ তিনি সময় রাষ্ট্র পরিস্থিতির সাপেক্ষে একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তাই একই সঙ্গে দেখা যায় যে তিনি রবীন্দ্র সাহিত্যে পাঠদান করছেন, রবীন্দ্র সঙ্গীতের প্রতি তার অনুরাগ আছে, রবীন্দ্র জন্মবার্ষিকীতে তিনি গুরুদায়িত্ব পালন করছেন এবং এগুলো আসলে ঘটছে তার এই পাকিস্তান ধারণার মধ্যেই। এবং তিনি পূর্ব পাকিস্তান আমার দেশ নামের একটা লেখা লিখেছিলেন ছাত্রপাঠ্য, সেখানে তিনি খুব সুস্পষ্টভাবে বলছেন যে পূর্ব পাকিস্তান আমার দেশ, আমি এই দেশে জন্মগ্রহণ করিয়াছি, এই দেশের আবহাওয়ায় মানুষ হইতেছি, এই দেশের মাটিতে যে শাক সবজি ফল মূল এবং আরো নানা প্রকার খাদ্যশস্য জন্মে তাহা খাইয়াই আমি জীবন ধারণ করিতেছি। শেষে বলছেন, ধন্য আমার মাতৃভূমি, ধন্য আমার পূর্ব পাকিস্তান, তোমাকে আমার সালাম জানাই। তার মানে এখানে তার ভৌগোলিক চিন্তায় পাকিস্তান ধারণার মধ্যে স্বাভাবিকভাবে আসলে অবস্থান করে বাংলাদেশ ধারণা, কারণ তিনি বাংলাদেশ তো বলতে পারছেন না, আসলে তিনি যাকে পূর্ব পাকিস্তান বলছেন সেটাই এখনকার বাংলাদেশ। ফলে এখানে রাষ্ট্র পাকিস্তানের চেয়ে আসলে ধারণা পাকিস্তান গুরুত্ব পায়, ফলে তার যে পাকিস্তান ধারণা এবং বাংলাদেশ ধারণা এটা অনেকটাই কাছাকাছি। মোহাম্মদ আব্দুল হাই যে প্রাতিষ্ঠানিকভাবে যে একাডেমিক কর্মকাণ্ড সম্পাদন করেছেন সেটির অনেক কিছুই কেন্দ্রীয় সরকারের অর্থে করেছেন। ওই সময়ে প্রশ্ন উত্থাপিত না হলেও পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে যে তিনি কেন সরকারি টাকা এই ধরনের কাজে যুক্ত ছিলেন। এবং আমরা দেখি যে ৭১ পরবর্তী বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদী লেন্স দিয়ে দেখলে তখনকার অনেক বিষয়কে বিরোধমূলক মনে হতে পারে। যেমন এই যে ভাষা ও সাহিত্য সপ্তাহ ১৯৬৩ সালে হলো, ৬৪ সালেই এর বিষয়াশয় নিয়ে একটা বই প্রকাশিত হয়েছিল। সেই বই প্রকাশের খরচ দিয়েছিল, ওই অনুষ্ঠান করা এবং বই প্রকাশের খরচ দিয়েছিল BNR, ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন বলে পাকিস্তানের একটি সংগঠন, এবং কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড। এই যে BNR থেকে টাকা নিয়ে তিনি ভাষা ও সাহিত্য সপ্তাহ করলেন এবং বই প্রকাশ করলেন, এটা নিয়ে পরবর্তী সময়ে একজন গুরুত্বপূর্ণ সংস্কৃতি কর্মী এবং পরবর্তী বাংলা বিভাগের শিক্ষক সঞ্জিদা খাতুন তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, পাকিস্তানের কেন্দ্রীয় উদ্যোগগুলো বাঙালিকে পাকিস্তানি মুসলমান হিসেবে গড়ে তোলার প্রয়াসে নিয়োজিত ছিল। সেই উদ্দেশ্যে গঠিত হয়েছিল ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, BNR। ভাষা সাহিত্য সপ্তাহের উদ্যোক্তারা ন্যাশনাল রিকনস্ট্রাকশন বিষয়ে জেনে বুঝেই অর্থ সহায়তা নিয়েছিলেন তো, এরকম একটা প্রশ্ন। আরো যে লেখক সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সে সম্পর্কেও আমরা দেখব যে ৭১ পরবর্তীকালে সেটাকে ভালো চোখে বিবেচনা করা হয়নি, বরং পাকিস্তান রাষ্ট্রের প্রতি অনুগত সুবিধাবাদী লেখক গোষ্ঠী তৈরির একটি প্রতিষ্ঠান হিসেবে একে বিবেচনা করা হয়। এখন আমরা দেখি যে সমগ্র পাকিস্তানের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ অবদান ছিল। পাকিস্তান পর্বের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেছেন, আমি রৌনক জাহান থেকে তথ্যগুলো নিয়েছি, তাদের গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় যে টাকায় পাকিস্তানের সরকার পরিচালিত হতো সেখানে পূর্ব পাকিস্তানের ভূমিকা অনুপাত বেশি বই কম ছিল না, যদিও উন্নয়ন বরাদ্দ হিসেবে খুব কম অর্থই পূর্ব পাকিস্তানের ভাগ্যের জোটে। সেই বিবেচনায় প্রতিষ্ঠানগত উন্নতির জন্য সরকারি টাকা নেওয়ার অর্থ আসলে নিজের টাকাই নিজে নেওয়া, কারণ এখানে পূর্ব পাকিস্তানের ভূমিকা তো ছিলই। ফলে এই যেভাবে আসলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হচ্ছে ১৯৫৫ সালে, কিংবা কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হচ্ছে ৬২ সালে পাকিস্তানের টাকায়, এটা আসলে জনগণের টাকা। এবং সেই একইভাবে আসলে আমরা এই সাহিত্য পত্রিকার প্রকাশ কিংবা ভাষা ও সাহিত্য সপ্তাহের আয়োজনকে দেখতে পারি। ফলে কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে যে তারই তৎপরতা, তার
স্বজাতির বিরুদ্ধে কিনা, জনবিরোধী কিনা, বৈষম্যমূলক কিনা, কিন্তু কোনো কালেই আসলে তার এই তৎপরতা যে অন্যায্য হয়েছে এরকম বিষয় প্রমাণিত হয়নি। ফলে আমরা দেখব যে পাকিস্তান রাষ্ট্রের অভ্যন্তর পরিকাঠামোর ভিতরে অবস্থান করেও আব্দুল হাই বাস্তব কার্যকারণের ভিত্তিতে যে একাডেমিক কাজগুলো করেছেন তা বাংলাদেশ সৃষ্টির উপাদান সমষ্টির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এদিক থেকে তার পাকিস্তান ধারণা ও ভবিষ্যতের বাংলাদেশ ধারণার মধ্যে কোনো বিরোধ তৈরি হয়নি। আমরা দেখব যে 1947 সালে আসলে রাষ্ট্র ধারণার সঙ্গে এই জনাঞ্চলবাসীর পরিচয় ঘটে এবং পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকে যেসব আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে তা রাষ্ট্র শাসক ও শোষিত জনতার মধ্যকার শ্রেণীগত দ্বন্দ্বের সূত্র ধরে সংগঠিত হয়েছে, রাষ্ট্রকে অস্বীকার করে নয়। ফলে পাকিস্তান রাষ্ট্রের পূর্ব বাংলা অংশে ভাষা আন্দোলন থেকে শুরু করে ছোট বড় সকল লড়াইয়ে জনমানুষের অবস্থান মূলত অন্যায়ের বিরুদ্ধে তার স্বভাবজাত সংগ্রামশীল অবস্থান। তাই দেখব যে রাষ্ট্রভাষার প্রশ্নে, বর্ণ সংস্কার প্রশ্নে মোহাম্মদ আব্দুল হাইয়ের অবস্থান তার জনাঞ্চলের অবস্থান থেকে ভিন্ন নয়। ভাষাতাত্ত্বিক হিসেবে তিনি ভাষার সংস্কারকে যেমন সমর্থন করেছেন, তেমনি রাষ্ট্র কর্তৃক আরোপিত ও চাপানোর যে কোনো তৎপরতার বিরোধিতা করেছেন, যার অন্যতম দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণমালা ও বানান সংস্কার কমিটির সদস্য হিসেবে যেমন থেকেছেন, তেমনি একাডেমিক কাউন্সিল কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদও করেছেন। মোহাম্মদ আব্দুল হাইয়ের এই লড়াইয়ের ধরন যে কোনো সময় পূর্বের যে কোনো রাষ্ট্র ব্যবস্থার নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে জনমানুষের অবস্থানের যৌক্তিকতাকে স্পষ্টতর করে। আমি শেষের দিকে চলে এসেছি। 1947 সাল যখন হয় তার আগ পর্যন্ত মোহাম্মদ আব্দুল হাই আসলে কৃষ্ণনগর কলেজে অধ্যাপনা করতেন, কিন্তু কৃষ্ণনগর ভারতভুক্ত হয় এবং তখন একটা সুযোগ ছিল যে যে পাকিস্তানে যেতে চায় সে পাকিস্তানে যাবে, যে ভারতে থাকতে চায় সে ভারতে থাকবে, সেটাকে বলে অপশন। এই অপশনের সুযোগ থাকে, তিনি অপশন নিয়েছিলেন। নিয়ে তিনি 1947 সালের 11 সেপ্টেম্বর পাকিস্তানের রাজশাহীতে চলে আসেন এবং তিনি, আমি আগে উল্লেখ করেছি, ইসলামের ঐতিহাসিক অবদান লিখছেন। তিনি ইসলাম এবং মুসলমান বিষয়ক একাধিক প্রবন্ধ লিখছেন। তার একটা প্রবন্ধের নাম হচ্ছে যুগ স্রষ্টা জিন্নাহ, তার আরেকটি প্রবন্ধের নাম হচ্ছে পাকিস্তানের জাতীয় কবি ইকবাল। এরকম বেশ কিছু লিখছেন। এখন এই যে কাজগুলো করছেন, এটা দিয়ে যদি আমি তাকে পাকিস্তানবাদী বলি, আর তিনি আবার সাহিত্য পত্রিকা প্রকাশ করছেন, রবীন্দ্র জন্মশতবর্ষে ভূমিকা রাখছেন, ভাষা ও সাহিত্য সপ্তাহের আয়োজন করছেন, রোমান হরফে বাংলা লেখার বিরোধিতা করছেন, এগুলো দিয়ে যদি তাকে আবার খাঁটি বাঙালি জাতীয়তাবাদী বলি, তাহলে সেই দুটোর মধ্যে একটা মেরুকরণ ঘটে যায় এবং একটা সরলীকরণ ঘটে যায়। এবং এই সরলীকরণ দিয়ে খুব সহজে দেখানো যায় যে একজন পাকিস্তান সমর্থক কিভাবে বৈপ্লবিকভাবে তিনি আসলে বাঙালি জাতীয়তাবাদী হয়ে উঠলেন। কিন্তু আমরা এই বিষয়গুলোকে মানে এরকম সরল সমীকরণে না দেখে আমরা অপর বাস্তবতা ও সময়ের মতো যে আসলে সরল ছিল না, ব্যাপারটা একমাত্রিক ছিল না, সেটাকেই বুঝবার আসলে চেষ্টা করেছি। বহুমাত্রার মিথস্ক্রিয়ায় তার এবং তার কালের যে অভিযাত্রা রেখা তৈরি হয় তা বিশেষ মতবাদ সাপেক্ষ নয়। একটি সময় পর্বে জনমানুষের অধিকার প্রশ্নে একগুচ্ছ ধারণার সমষ্টিকে চিহ্নিত করা হয়েছিল, যার নাম হচ্ছে পাকিস্তান ধারণা। 40-এর দশকে পরম্পরা বাহিত হয়ে ওই জনমানুষের অধিকার আদায়ের আন্দোলনের সাপেক্ষে তাই বাংলাদেশ ধারণায় রূপ লাভ করে। এদের মধ্যে বিরোধ বা সমন্বয় আবিষ্কারের চেয়েও দুয়ের অন্তরঙ্গতা উপলব্ধি করা যায়। মোহাম্মদ আব্দুল হাই প্রধানত একজন একাডেমিক ব্যক্তিত্ব এবং একাডেমিক অবস্থান থেকে তিনি তার প্রধান কাজগুলো সম্পন্ন করেছেন। ঐতিহাসিক পরম্পরার ভেতর দিয়ে তিনি যেমন পাকিস্তান ধারণার সঙ্গে যুক্ত ছিলেন, তেমনি বাংলা ভাষা ও সাহিত্যের সংগ্রামী অভিযাত্রায় তার যুক্ততাও ইতিহাসের পরম্পরা বাহিত। বাংলাদেশ পর্বের বাস্তবতায় আব্দুল হাইয়ের ভূমিকা গৃহীত হয়েছে গভীরতর রাজনৈতিক চেতনার অনুষঙ্গে, কিন্তু তিনি কোনো একক মতবাদ তাড়িত হয়ে তার সক্রিয়তা ও তৎপরতাকে অব্যাহত রাখেননি। মোহাম্মদ আব্দুল হাই কার্যকারণের ভিত্তিতে একজন বাস্তববাদী ও দায়বদ্ধ ব্যক্তিত্ব হিসেবে পাকিস্তান বা বাংলাদেশ ধারণার মেরুকরণ থেকে মুক্ত থেকে নিজ পরিসরে একাডেমিক কর্মসৃজনের মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যাচর্চার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকেন। আমি আবারও শেষ একটা কথা শুধু বলতে চাই, এখানে পাকিস্তান ধারণা বাংলাদেশ ধারণা কোনো সমার্থক বিষয় সেটা আমি বলতে চাচ্ছি না, বরং মোহাম্মদ আব্দুল হাইয়ের একাডেমিক তৎপরতার ভেতরে এই পাকিস্তান ধারণা কিভাবে পরম্পরা বাহিত হয়ে বাংলাদেশ ধারণায় থাকে বা এর মধ্যে কোনো বিরোধ তৈরি হয় না, সেটাই আমি আসলে বলবার চেষ্টা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবার জন্য।